সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি কিন্তু খুবই গুরুতর আহত। তখন সেখানেও তো জনতা তাকে মাঝপথে ধরে ফেলে এবং তাকে বেদম মারধর করে গুরুতর আহত করে পিটায়। চূড়ান্ত খেলা খেলে দিলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব নেতারা বিস্মিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাকশন শুরু। আসলে এই অ্যাকশনটার প্রয়োজন ছিল। ডক্টর ইউনূসের এমন অ্যাকশন বা এমন সিদ্ধান্তে সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে সবাই এই খবরটাতে খুশি হবেন। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন পর্যায়ে শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো দলে দলে, মানে তারাই খুব হাতে গোনা কয়েকটি জায়গায় গত কয়েকদিনে পরিবর্তন এসেছে, তাছাড়া বাকি প্রায় সকল জায়গায় শেখ হাসিনার প্রেতাত্মারা বসে আছে। আল্লাহর কি খেলা! হাসিনার সেই নিজের হাতে গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবার তারই অপরাধের বিচারের প্রক্রিয়া শুরু করা হচ্ছে, সাথে থাকছে তার সাঙ্গপাঙ্গরা। রায় জালিয়াতির অভিযোগে এবার সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। এটা কারা মেরেছে? শেখ হাসিনা, তার পুত্র জয়, টিউলিপ সিদ্দিক এবং টিউলিপ সিদ্দিকের মা রেহানা, শেখ রেহানা, এরা মেরেছে। এবং একটা নতুন প্রশ্ন আমাদের সামনে এসে হাজির হয়েছে, সেটা হলো বিডিআর বিদ্রোহ, যেটা এভাবে বলা হয়, যেটা আদতে বিদ্রোহ ছিল না। এবং এই প্রশ্ন এসে হাজির হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি কিন্তু খুবই গুরুতর আহত, এবং গুরুতর আহত এই কারণে যে তিনি যখন সেনানিবাসে আশ্রয় নেওয়ার জন্য গিয়েছিলেন তখন সেখানেও তো জনতা তাকে মাঝপথে ধরে ফেলে এবং তাকে বেদম মারধর করে গুরুতর আহত করে পিটায়, এবং পরে সেনাবাহিনী তাকে আশ্রয় দেয় এবং তার চিকিৎসা সেখানে চলতেছে সিএমএইচে। এবং ডিবি প্রধান হারুন তাকেও কিন্তু আসাদুজ্জামান খান কামালের মতোই জনগণ পিটি গুরুতর আহত করে এবং তারপর তিনি ওই সিএমএইচে চিকিৎসাধীন আছেন। এই হচ্ছে অবস্থা। আমরা জানতে পারলাম যে সাবেক প্রধানমন্ত্রী এম এ মান্নান তিনিও নাকি একদিন ছিলেন এবং একদিন পরে এই মান্নান সাহেব বাড়ি চলে গিয়েছে। আপনারা জানেন যে এম এ মান্নান কিন্তু একজন, মানে তার ইমেজটা একটু ভালো জন্য তিনি চিন্তা করেছেন যে আসলে তাকে কেউ কিছু করবেন না, তিনি বাড়ি চলে গিয়েছেন। আরো শুনেছি যে সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাত তিনিও সেনানিবাসে ছিলেন। আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম হানিফ তিনিও এই ক্যান্টনমেন্টে আছেন, তবে হাসান কোথায় এটা আমরা জানতে পারিনি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে 5 জন বিচারপতিও কিন্তু আশ্রয় নিয়েছেন। 5 জন বিচারপতি তারাও পাবলিক গণপিটুনির ভয়ে সেনানিবাসে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে একজনের কথা বলতে পারেন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, এবং শেখ হাসিনার আমলে শিক্ষার্থী তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, তার চেয়ারম্যান খন্দকার আদিলুজ্জামান। আবার অনেকে বলেন যে ছাত্রলীগ থেকে বিচারপতি হয়েছেন, আবার অনেকে বলেন শপথবদ্ধ বিচারপতি এনায়েতুর রহিম, এরাও কিন্তু এই সেনানিবাসে আশ্রয় নিয়েছেন। তো এদের সবাইকে কিন্তু এই সেনা প্রধান বলেছেন যে আপনারা চলে যান, আপনাদের এখানে থাকা লাগবে না, কারণ তিনি চিন্তা করেছেন যে এরা সবাই কিন্তু আসামি, বিভিন্ন দুর্নীতির দায় অভিযুক্ত। এখন এরা গণপিটুনির ভয়ে সেনানিবাসে আশ্রয় নিয়েছেন, ঠিক আছে, কিন্তু এদেরকে যদি কন্টিনিউ আমরা জায়গা দিই তাহলে হয়তো একটা শোভন দেখেন, একটা ভালো দেখা যায় না। কারণ এই সেনাবাহিনী প্রধান আসলে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়েছেন এবং তারা নিজের মতো বের হয়ে গেছে। তখন তাকে যদি পুলিশ সাথে দিত এটা ভালো হতো। কিন্তু এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই ওবায়দুল কাদের কোথায়? দেখেন, গত কয়েকদিন আগে ওবায়দুল কাদের সহ 25 জনকে যশোর ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের সহ 25 জন, এবং অনেকের মধ্যে যে যশোর ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে তারা। এবং আপনারা জানেন যে যশোর ক্যান্টনমেন্টে যে জিওসি আছে, এই জিওসি কিন্তু শেখ হাসিনার অ্যাসিস্ট্যান্ট মিলিটারি সেক্রেটারি ছিলেন। তো সেদিক দিয়ে কিন্তু ওবায়দুল কাদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল ওদের। তো এই কারণেই মনে করা হয় যে ওবায়দুল কাদের সহ যে 25 জনকে যশোর ক্যান্টনমেন্টে জিওসি আশ্রয় দিয়েছিলেন, আসলে সুযোগ বুঝে তিনি ওই যশোর ক্যান্টনমেন্টের জিওসি তাদেরকে সীমান্ত পার করে দিয়েছেন। আবার আরেকটি পক্ষ থেকে শোনা যায় যে ওবায়দুল কাদের আসলে আগেই দেশে চলে গিয়েছেন, তিনি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। কারণ আপনারা দেখেছেন যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আপনার 5ই আগস্ট। তো এর আগে 3রা আগস্ট পর্যন্ত কিন্তু ওবায়দুল কাদেরই সকল ব্রিফিং করতেন, আওয়ামী লীগের ব্রিফিংগুলো, এবং সেখানে তিনি প্রচুর হুমকি দামকিও দিতেন, যেটা করবো সেটা করবো। কিন্তু তারপরে 4ঠা আগস্ট, মানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগের দিন 4ঠা আগস্ট, কিন্তু সেদিন আমরা ওবায়দুল কাদেরকে দেখিনি। ওবায়দুল কাদেরের বদলে আমরা সেদিন জাহাঙ্গীর কবির নানককে দেখেছি ব্রিফিং করতে। তো আমরা ধারণা করি যে আসলে ওবায়দুল কাদের 4 তারিখ রাতে অথবা 5 তারিখ ভোরে তিনি হয়তো পালিয়ে গিয়েছেন, তিনি আসলে বুঝতে পেরেছিলেন। তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দুটো ছবি দেখেছেন, একটা হচ্ছে যে ওবায়দুল কাদের একটা বিমানে বসে রয়েছে, আর একটা হচ্ছে তাপস পালিয়ে যাচ্ছে। তো এই দুইটা ছবি যদি আমরা দেখি, যদি এটা গুজব না হয়ে সত্য হয়, তাহলে ধারণা করা হয় যে ওবায়দুল কাদের হয়তো কিছু আজ করতে পেরেছিলেন যে আসলে টিকবে না, এই কারণে তিনি সিঙ্গাপুরে আগে চলে গিয়েছেন। এবং আপনারা দেখেছেন যে আরেকটা ছবি ভাইরাল হয়েছে যে একটা লোক খুবই অসুস্থ, মাইরের দাগ, তার গায়ে রক্ত মাখা, নাকি অক্সিজেন লাগানো, যে সামরিক হসপিটালে তিনি সিএমএইচে চিকিৎসাধীন আছেন, তিনি নাকি হারুন। অনেকে বলতেছেন তিনি নাকি ছাত্রলীগের সাবেক সদস্য গোলাম রাব্বানী, কেউ বলতেছেন হারুন খুবই অসুস্থ এবং শরীরে রক্তের দাগ। তো এটা আমাকে একজন ডাক্তার নিশ্চিত করেছেন যেটা হারুন। সেই ডাক্তার আসলে ঢাকা মেডিকেল হসপিটালে কর্মরত আছেন, বড় ডাক্তার। তিনি বলেছেন যেটা আসলে ডিবি হারুনের ছবি, তবে ডিবি হারুনকে মারধর করা হয়েছে, তিনিও চিকিৎসাধীন আছেন এবং ডিবি হারুন সেনাবাহিনীর আশ্রয় আছেন বলে ধারণা করা হচ্ছে। একটা আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ডিফেন্স কর্প তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে 17 তারিখে। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যেটা আছে, যার ব্যয় হয়েছে এখানে $12.65 বিলিয়ন, মানে আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট বলা যায় এটাকে। সেই প্রজেক্ট থেকে শেখ হাসিনা এবং তার পরিবার একাই সরিয়ে নিয়েছে $5 বিলিয়ন। $5 বিলিয়ন মানে আমাদের টাকার প্রায়, আজকের হিসাব যদি আমরা করি তাহলে 58,529 কোটি টাকা। এই যে আজকের হিসাবে দেখি, আমরা সেই সময় হিসাবে ধরি, তারপরেও কমপক্ষে 50,000 কোটি টাকা, মানে আমাদের পদ্মা সেতুর যে খরচ তার চেয়েও বেশি টাকা, মানে পুরো একটা দুইটা পদ্মা সেতুর মতো টাকা সে বিদেশে পাঠিয়েছে।
এই শেখ হাসিনা, দেশের প্রধানমন্ত্রী, যিনি প্রতিটা প্রেস কনফারেন্সের সুযোগ পেলেই কে এতিমের টাকা মেরে খেয়েছে এই ডায়লগ দিত, কে কত টাকা চুরি করেছে বিভিন্ন জনকে গালাগাল করতো, আর নিজে এই আকাম করে বসে আছে। প্রকাশিত হচ্ছে এখন এগুলো, তবে বিদেশি পত্রিকা প্রকাশিত হচ্ছে। এখানে আপনারা তো বলতে বিদেশি পত্রিকা, আসলে এটা কিন্তু অন্যভাবে, তাদের মূল টার্গেট কিন্তু শেখ হাসিনা ছিল না। আসলে এই বিদেশি পত্রিকাটার টার্গেট ছিল শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। টিউলিপ সিদ্দিক ইংল্যান্ডে এখন এমপি হয়েছেন এবং মন্ত্রীও হয়েছেন। টিউলিপ সিদ্দিকের ঘটনাটা প্রকাশ করতে যেয়ে কিন্তু এগুলো সামনে চলে এসেছে। টিউলিপ সিদ্দিকের ঘটনাটা এখানে আসলে কিভাবে আসলে ভাবে যে এই ঘটনায়, এই প্রতিবেদনে বলা হয়েছে যে পুরো ঘটনাটাতে রাশিয়ার সঙ্গে যে এই ডিলটা করানো হয়েছে, এই ডিলে মধ্যস্থতাকারী ছিল টিউলিপ সিদ্দিক। এবং এই টাকাটা বেড়ে দিয়েছে কে? এই টাকাটা এই প্রজেক্টের দাম বেশি দেখিয়ে এই টাকাটা তারা বেড়ে দিয়েছে এখান থেকে $5 বিলিয়ন। এটা কারা মেরেছে? শেখ হাসিনা, তার পুত্র জয়, টিউলিপ সিদ্দিক এবং টিউলিপ সিদ্দিকের মা রেহানা, শেখ রেহানা, এরা মেরেছে। আমরা কিন্তু আগেও শুনেছিলাম যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দাম বেশি দেখানো হয়েছে এবং এই জন্য একাধিকবার লেখালেখি হয়েছে, দেশে লেখা হয়েছে, বিদেশে লেখা হয়েছে। বিদেশের একজন বিশেষজ্ঞ কিন্তু বলেছিলেন, তুলনা করে বলেছিলেন যে রাশিয়ার যাদের কাছ থেকে এই প্ল্যানটা করা হয়েছে ঠিক সেই একই প্রতিষ্ঠান ভারতের তামিলনাড়ুতে কুদানকুলামে এই একই রকম একটা প্ল্যান করেন, একই জিনিস, হুবহু এক জিনিস। সেখানে খরচ হয়েছে বাংলাদেশের 1/4 মতো মাত্র, 4 ভাগের 1 ভাগ। বুঝতে পারছেন আমাদের এখানে এত টাকা তাহলে বেশি খরচ কেন হলো? এটা নিয়ে কিন্তু কোনো জবাব নাই। এটা নিয়ে একবার একজন আদালতে পাঠানো হয়েছিল যে বেশি খরচ হয়েছে, তখন একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছিল। সেই ইনকোয়ারি কমিটির এই সংক্রান্ত যে মন্ত্রণালয় আছে তাদেরকে জিজ্ঞাসা করেছে, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় যেটা ছিল আর কি, তাদেরকে জিজ্ঞাসা করেছে যে তোমরা এত খরচ করলা কেন, কিভাবে খরচ করলা, কার সঙ্গে খরচ করলা? তারা জবাব দিয়েছে কি? তারা জবাব দিয়েছে যে এই চুক্তির আগে পাশে তারা নাই। চুক্তি করা, চুক্তি সম্পাদন করা এবং সম্পাদন করার পর এই চুক্তি কে ঠিকাদার অনুমোদন কে করবে, বাস্তবায়ন কে করবে, ঠিকাদার কাদেরকে নিয়োগ করা হবে, এই কোনোটাতে নাকি তাদের কোনো হাত ছিল না। যদি তাদের হাত না থাকে, যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই ব্যাপারটা না জানে, তাহলে কে জানতো? এই দায়িত্ব তাহলে কে পালন করেছে? এই প্রশ্নটাই কিন্তু সমস্ত কিছুর সূত্র। এই ডক্টর ইউনূসের এমন অ্যাকশন বা এমন সিদ্ধান্তে সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে সবাই এই খবরটাতে খুশি হবেন। ডক্টর ইউনূসকে এনটি আওয়ামী লীগ এই মুহূর্তে ভাবার কোনো কারণ নাই। কিছু কিছু ক্ষেত্রে যখন তিনি সংস্কারগুলো করছেন, কারণ এই সংস্কারগুলোর সুফল আপনি আওয়ামী লীগ হন, আপনি বিএনপি হন, জামাত হন, জাতীয় পার্টি হন, হিন্দু হন, মুসলিম হন, এই সুফলটা পুরো জাতি উপভোগ করবে। বাংলাদেশকে গত 16 বছর যাবৎ একটা ঘটনা তো ঘটছে, আর 53 বছর যাবৎ আরও কিছু ঘটনা ঘটছে। তো লাস্ট 16 বছরে সবচেয়ে বেশি নেগেটিভ একটা ইফেক্ট পড়েছে আমাদের কোন মন্ত্রণালয়টাতে? শিক্ষা মন্ত্রণালয়। এখন কেন এগুলো পড়ছে? আপনি দেখেন সাবেক শিক্ষামন্ত্রী আগাগোড়া একটা টকেটিভ পার্সন, অথবা আমি জানি না যে তার অবস্থান কি, কেন তার মতন একজন মানুষ শিক্ষামন্ত্রী হলো। যাই হোক, বিভিন্ন রাজনৈতিক লেজুর ভিত্তিতে হয়েছে। নওফেল এবং এর আগে ডক্টর দীপমণি, তাদের যে নতুন নতুন এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। বাচ্চারা ঠিকমতো স্কুলে যাচ্ছে না, হাতে মোবাইল, ইন্টারনেট এগুলো ব্যবহার করছে, কিন্তু এগুলোতে কি ব্যবহার করছে সেটা ছিল জরুরি। আমাদের পাঠ্যবইগুলোতে নানান অ্যাডাল্ট অনেক কন্টেন্ট এখানে ঢুকে গেল, তারপর কিছু বিতর্কিত অনেক অধ্যায় ঢুকে গেল। তো সেগুলো নিয়ে গার্জিয়ানরা বিরক্ত ছিল, কিন্তু আসলে নানান প্রতিবাদ সমাবেশ বিক্ষোভের পরেও কোনো রকম পরিবর্তন হচ্ছিল না। তো অবশেষে ডক্টর ইউনূসের নির্দেশে নতুন সংস্কার হচ্ছে, তবে পুরান প্যাকেটেই নতুনটা আমরা দেখতে পাচ্ছি। ঘটনা কি? নতুন যে শিক্ষাক্রম লাস্ট আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করার চেষ্টা করেছিল, সেইটাকে বাস্তবায়ন করা কঠিন। সিস্টেম সুন্দর, কিন্তু এটা বাংলাদেশের জন্য না। সিস্টেমটা সুন্দর ছিল, কিন্তু এটা কাদের জন্য? সেই লেভেলের দেশগুলোর জন্য যারা পৃথিবীর সর্বোচ্চ ভালো থাকা কান্ট্রিগুলো। এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমাদের শিক্ষা উপদেষ্টা হিসেবে যিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ বৈঠকে তার সিদ্ধান্ত নিয়েছে যে আগের পদ্ধতিতেই ফেরার চেষ্টা করা হবে এই সামনের বছর থেকে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন। আর এমন মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলছেন সাংবাদিকদেরকে যে আগের পদ্ধতিতেই আমরা ফেরার চেষ্টা করবো, তবে আগেরটাতে ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমানটার সাথে শতভাগ আবার অমিল থাকবে। এটার কারণ আছে, কারণ যেই পাঠ্যক্রমটা চলছে একটা জেনারেশন বা একটা অংশ এটাতে কিছুটা ইউজ টু হয়ে গেছে বা অভ্যস্ত হয়ে গেছে। এই পাঠ্যক্রমেরও কিছু জিনিস ভালো ছিল, বাট অধিকাংশই এখানে ঝামেলাযুক্ত ছিল। সিস্টেমটা সুন্দর আবার বলি, কিন্তু এগুলো বাংলাদেশের জন্য প্রযোজ্য না। তো আমাদের উপদেষ্টা মনে করছেন যে আগেরটায় ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে, সেজন্য অতি দ্রুত কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি বলছেন যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে অভিভাবক শূন্য, পাশাপাশি যত দ্রুত সম্ভব আমরা এগুলো চালু করব। তবে এটা একটা সুযোগও, আমরা চাইবো যে এই সেক্টরগুলোতে সত্যিকারের শিক্ষানুরাগী, প্রশাসনিক, শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে, দলমত রাজনীতির বাইরে গিয়ে তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি বলছেন যে এতদিন ধরে আমাদের বড় অবমূল্যায়ন করা হয়েছে। অনেকগুলো বিশ্ববিদ্যালয় নিয়ে ঝামেলা ছিল। ছাত্র শিক্ষকদের প্রতি অনুরোধ যে শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে নয়, অর্থনীতির সাথে তাল মিলিয়ে যদি মানব সম্পদের উন্নয়ন না হয় তাহলে কোনো দেশ উন্নত হয় না। সেক্ষেত্রে অর্থনীতি এবং শিক্ষার মধ্যে একটা যোগসূত্র থাকবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিতে সবার সহযোগিতা দরকার। শিক্ষা প্রতিষ্ঠান কমিটিগুলোতে দখলদারিত্ব না হয় সেইটা দেখার দায়িত্ব আপনাদের। একদল সরিয়ে অন্য দল আসবে সেটা চাই না, কি করা যায় সেটা নিয়ে চিন্তা করবো তিনি বলছেন। আমিও মনে করি বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুল, হাই স্কুল, মসজিদ, মাদ্রাসা শিক্ষা সেক্টর যেগুলোতে আছে সেখানে স্কুল কমিটিতে ওই মানুষগুলোকে রাখতে হবে যাদের সন্তানরা এই স্কুলেতে পড়ে। বেশিরভাগ জায়গায় বাংলাদেশের কমিটিতে থাকা লোকদের সন্তানরা স্কুলে পড়ে না, যে স্কুলে তিনি দায়িত্বশীল আছেন। বাথরুমে গেলে প্রাইমারি স্কুলগুলোতে দেখবেন গন্ধে বিরক্ত, পরিবেশ সুন্দর নাই, লুটপাট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। বাজেটগুলো কেন? তাদের সন্তানরা এখানে পড়ে না। যদি তাদের সন্তানরা পড়তো, বাথরুমগুলো থাকতো চকচকা, ক্লাসরুম থাকতো চকচকা, বেঞ্চ টেন্স থাকতো সুন্দর। তো আমি মনে করি যে ডক্টর ইউনূস সাহেবের এই সিদ্ধান্তগুলো খুবই গুরুত্বপূর্ণ, জরুরি সারা বাংলাদেশের মানুষের জন্য। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েছিলেন সেনাপ্রধান। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে দ্য উইক। এই খবরে বলা হয় বাংলাদেশের
শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরো খারাপের দিকে যাচ্ছিল, এমন সময় দেশ জুড়ে সেনা মোতায়েন করে সরকার। এর মধ্যে 2রা আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ওই দিন এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র থেকে এই তথ্য পেয়েছে ভারতের সাপ্তাহিক সংবাদ সাময়িকী দ্য উইক। সেখানে বলা হয় যে তরুণ কর্মকর্তারা দফায় দফায় ক্ষোভ প্রকাশ করছিলেন। এক পর্যায়ে ওয়াকারুজ্জামান তার সাথে একত্রতা প্রকাশ করেন এবং এই একত্রতা প্রকাশ করা এবং তার অবস্থান বদলানো তার একটা কঠিন পরীক্ষায় তিনি শেষ পর্যন্ত জয়যুক্ত হন, সে তথ্য এই রিপোর্টে তুলে ধরা হয়। বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের জন্য সেনাপ্রধান বৈঠকটি ডেকেছিলেন। সূত্রটি বলে, সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রশমনে সেনাপ্রধান এই বিষয়টি তুলে ধরেন যে যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে। কর্মকর্তাদের সংযুক্ত থাকার পরামর্শ দিয়ে সেনাপ্রধান বলেন, আমাদের দেশে 1970 সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো দেখা যায়নি, তাই এটি একটি ব্যতিক্রমী ঘটনা, আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। কিন্তু ততক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে অনেক কিছু ঘটে গেছে। তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়। এর মধ্য দিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার দাবি মানতে বাধ্য হন। এর 3 দিন পর 5 আগস্ট শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে চড়তে বাধ্য হন, যেটা তাকে ভারতীয় সীমান্ত পেরিয়ে আগরতলায় নিয়ে যায়। সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130 পরিবহন উড়োজাহাজ অপেক্ষমান ছিল, সেটা তাকে দিল্লির উপকণ্ঠের হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যায়। জেনারেল ওয়াকারুজ্জামানের অবস্থা ছিল অস্বস্তিকর, কারণ তাকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছিলেন, তাছাড়া বৈবাহিক সূত্রে তিনি শেখ হাসিনার আত্মীয়। বিষয়টি সম্ভবত তাকে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে আরো সতর্ক করে তুলেছিল। বিশৃঙ্খলার মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলা ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সেনা মোতায়েনকে যৌক্তিক হিসেবে তুলে ধরতে সেনা প্রধান বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করেছে। তারা 1719টি গুলি ছুঁড়েছে, 14,000 ফাঁকা গুলি ছুঁড়েছে এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার মুখোমুখি হয়ে 31টি উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছে। মত বিনিময়ে সেনাপ্রধানের পদক্ষেপের বৈধতা নিয়ে তদন্তের আহ্বান আসে। তরুণ মেজর মোহাম্মদ আলী হায়দার ভুইয়া সেনা মোতায়েনকালে সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি পবিত্র কোরআন থেকে উদ্ধৃত করেন, তিনি দমন-পীড়নের বিরুদ্ধে আল্লাহর করুণা ভিক্ষা করেন এবং এতে যুক্ত না হওয়ার কথা বলেন। একজন কনিষ্ঠ কর্মকর্তার এই আচরণের পরিপ্রেক্ষিতে জেনারেল ওয়াকারুজ্জামান শুধু বলেন আমিন। নারী কর্মকর্তা মেজর হাজেরা জাহান এই ঘটনায় শিশুদের প্রাণহানি ও এর ন্যায্য বিচার হওয়ার উপর গুরুত্ব দেন। তিনি উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর জনগণের অসন্তোষ বাড়তে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেনাপ্রধান তার সঙ্গেও একমত প্রকাশ করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমির এক কর্মকর্তা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কয়েকজন কর্মকর্তার অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। জবাবে ওয়াকারুজ্জামান বলেন, পরিস্থিতি ঠিক হলে এগুলো দেখা হবে। সেনাবাহিনীর উপর জনগণের সমর্থন কমে যাওয়ার কথা তুলে ধরে সেনা সদস্যদের ব্যারাকে ফিরে নেওয়ার পরামর্শ দেন 5 এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। চট্টগ্রামের আরেক কর্মকর্তা আহত শিক্ষার্থীদের সহায়তার মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করার পরামর্শ দেন। সবশেষে জেনারেল ওয়াকারুজ্জামান যে সামাজিক ও হয়রানির মুখোমুখি হচ্ছেন তা তুলে ধরেন এবং নিজের হতাশা প্রকাশে আইয়ুব বাচ্চুর একটি গানের কথা তুলে ধরেন। দর্শক, রিপোর্টটি খুব গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে এই যে ওয়াকারুজ্জামান হয়তো একটু দ্বিধান্বিত ছিলেন, তিনি কি করবেন না করবেন, কিন্তু তরুণ সেনা কর্মকর্তারা যখন নাকি তাদের মনোভাব প্রকাশ করেন তখন তিনি আর দ্বিধা করেননি। তিনি মনে করেছেন যে তরুণ সেনা কর্মকর্তারা যেটি বলছে সেটা সঠিক এবং তার সাথে একত্রতা প্রকাশ করে। এই একত্রতা প্রকাশ করার মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনার শাসন শেষ, কেননা শেষ তার ভরসা আশ্রয়স্থল ছিল সেনাবাহিনী। সেনাবাহিনী যখন বন্দুকের নল ফিরিয়ে নেয় তখন আর শেখ হাসিনা দেশ থেকে পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। একটা নতুন প্রশ্ন আমাদের সামনে এসে হাজির হয়েছে, সেটা হলো বিডিআর বিদ্রোহ, যেটা এভাবে বলা হয়, যেটা আদতে বিদ্রোহ ছিল না। এটা আসলে বিদ্রোহ ভাব দেখিয়ে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। এবং এই প্রশ্ন এসে হাজির হয়েছে, শেখ হাসিনা নিজে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন কিনা। এই প্রশ্ন আসার যৌক্তিক কারণ আসবো পরে, কিন্তু প্রাথমিকভাবে এই প্রশ্ন স্পষ্টভাবে উচ্চারণ করেছেন সে সময়কার বিজিবির, তখন তো বিডিআর ছিল, ডিজি জনাব শাকিল আহমেদের, মেজর জেনারেল শাকিল আহমেদের সন্তান। তিনি স্পষ্টভাবে শেখ হাসিনা, শেখ ফজলুল করিম সেলিম, শেখ ফজলুল তাপসদেরকে স্পষ্টভাবে সরাসরি জড়িত বলে দাবি করেছেন এবং বলছেন যে এই খুনিরা ক্ষমতায় থাকা অবস্থায় কিভাবে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে। কেউ কেউ বলতে পারেন যে তার এই দাবি খুবই আবেগপ্রবণ দাবি, একটা খুবই ছোট বয়সে পিতাকে হারানো একজন সন্তান এরকম করতেই পারে, কিন্তু ব্যাপারগুলো কি ঠিক তাই আমার কাছে মনে হয় না। আমরা এই হত্যাকাণ্ড থেকে সার্ভাইভ করা একজন রিটায়ার্ড অফিসার, রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল জনাব কামরুজ্জামানকে মিডিয়ায় কথা বলতে দেখছি। ইনফ্যাক্ট গতকালই একটা টিভি চ্যানেলে তার সাথে আমি একই টকশোতে ছিলাম, তার সাথে সামনাসামনি শোয়ের মধ্যে কথা হয়েছে, অফ দ্য রেকর্ডও কথা হয়েছে। সুতরাং কয়েকটা ব্যাপার আমাদের একটু মনে রাখা দরকার আছে, সেই জিনিসগুলো আমরা মনে রেখেই কথা বলবো। তাতে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সে খুব সিরিয়াসলি আমাদের মনে হবে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের একজন। তিনি নিজের স্বার্থে নাকি তিনি এবং তার প্রভু ভারতের স্বার্থে ঘটনাটা ঘটেছে, সেই প্রশ্ন হয়তো পরবর্তীতে শুরু হবে। আমরা খেয়াল করি, এই যে একটা হত্যাকাণ্ড হলো, এই হত্যাকাণ্ডের বিচার আসলে কি প্রধান বিষয় ছিল? ধরুন কিছু বিডিআর তখন ছিল, বিডিআরের জওয়ান বিদ্রোহ করে অফিসারদেরকে হত্যা করলেন, সংখ্যা 57। আমরা প্রায় বলি পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে, মানে ফুল ফ্লেজের যুদ্ধে একসাথে 57 জন অফিসার মারা যাওয়ার হিস্ট্রি খুব কম। এই 57 জন মারা গেল, কিছু বিডিআর সদস্য গুলি করেছিলেন, আপনি তাদেরকে হত্যা মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারেন। ইনফ্যাক্ট আমরা জানি যে এই মুহূর্তে হাইকোর্টে আছে তাদের এই মৃত্যুদণ্ডের রায়, সম্ভবত 160-এর একটু বেশি সংখ্যক জওয়ানের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরেকটা আমি গতকালই জানলাম, এটা
বিস্ফোরক আইনে যে মামলা হয়েছে সেটা এখনো ওখানে প্রায় 1300-র মতো আসামি আছে, নিম্ন আদালতে ওটার বিচার এখনো চলছে, বিচার শেষ হয়নি। ঠিক আছে, আমি এই যে যারা স্বজন হারিয়েছেন এটা অপূরণীয় ক্ষতি, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের এই হত্যার বিচার হওয়া ইম্পর্টেন্ট। তো তার চেয়ে 1000 গুণ বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ঘটনাটা কেন ঘটেছে, এর পেছনে কারা আছে। কারণ এখানে দুটো বাহিনী জড়িত। একটা হচ্ছে বিডিআর, যেটা এখন বিজেপিতে পরিণত হয়েছে। আমরা জানি আমাদের সীমান্ত রক্ষীরা, যার আবার কমান্ডিং অফিসাররা হচ্ছে আমাদের মিলিটারি অফিসাররা। তার মানে হচ্ছে এটা এই কারণে হয়, যদি কোনো একটা পটেনশিয়াল যুদ্ধ লাগে, যুদ্ধ লেগে যায়, আমাদের বিজিবি এই মুহূর্তে তারা হবে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এবং তাদের কমান্ড যেহেতু মিলিটারির সাথে তাদের কাজ করাটা সহজ হয়, এবং আমাদের মিলিটারি আছে। এই দুটো বাহিনীকে মুখোমুখি করা হয়েছে। সুতরাং আমাদের বহিঃশত্রুর আক্রমণ থেকে আমাদের যে লড়াইয়ের মূল দুই যে বাহিনী, সেই দুই বাহিনীকেই ধ্বংস করার এক ধরনের পরিকল্পনা হয়েছে, তার মনোবল শেষ করে দেওয়ার পরিকল্পনা হয়েছে। সুতরাং এটা জাস্ট একটা হত্যাকাণ্ড না। যারা তার সুষ্ঠু তদন্ত এবং বিচার চেয়েছে তাদেরকে কেউকে চাকরিতে থাকতে দেওয়া হয়নি। তথ্য আমরা আসলে এখন জানিও। কেন, কি সমস্যা, কি হয়েছে, এসব নানান প্রশ্ন আসলে আমাদের সামনে এসে হাজির হয়। কেন আপনি শুধুমাত্র কিছু গুলি করা টাইপের মানুষজনকে বা বিস্ফোরক আইনের নিয়ে মানুষজনকে কিছু শাস্তি দেবেন? কেন আপনি এই তদন্ত করবেন না? এটা আদতে কোনো ডাল ভাত কর্মসূচির সংকটের সমস্যা না। মানে ব্যাপারটা এরকম যে ডাল ভাত কর্মসূচি নিয়ে জওয়ানদের সংকট আছে, তাই তারা একদিন বিদ্রোহ করলো, তারা 57 জন অফিসারকে মেরে ফেললো, এত সোজা। মানে এটাকে আমার কাছে একদম ওই ক্রস ফায়ারের যে গল্প বলে জুডিশিয়াল কিলিং এর ক্ষেত্রে, ঠিক ক্রস ফায়ারের গল্প বলে মনে হলো। একেবারে ডিফারেন্ট কিছু মনে হয় না, তাই না? হতেই পারে না। এবং এটা যতদিন আমরা করছি না ততদিন কিন্তু আমাদের জন্য খুব সিরিয়াস ঝুঁকি থেকে যায়। প্রশ্ন হচ্ছে স্বার্থটা কার? আমার মনে থাকার কথা, আমি এটা নিয়ে ভিডিও করেছি, কিন্তু অবিনাশ পালিওয়াল একটা বই লিখেছেন, সোয়াসের প্রফেসর, বাংলাদেশে তিনি খুব গুরুত্বপূর্ণ কাজ করেন। সেটার একটা অংশ ইন্ডিয়ার একটা পোর্টালে পাবলিশ করা হয়েছিল। সেখানে তিনি দাবি করছেন ভারত তখন বাংলাদেশে বিভিন্ন দিক থেকে প্যারাট্রুপার নামিয়ে শেখ হাসিনা তারা ধারণা করছিল যদি সমস্যায় পড়ে তাহলে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য তারা সব রকম ব্যবস্থা নেবে। এবং এটাও শোনা যায় আমাদের 46 ব্রিগেড যখন অ্যাকশনে যায়নি, সেটা ভারতের যাবে, ভারত চেয়েছে। তার মানে এর পেছনে পরিকল্পনা আছে এবং আপনি সুষ্ঠু তদন্ত হতে দেন নাই। শুধু সেটা না, এখনকার স্বাধীন বাংলাদেশে তারা দাবি করছেন, বলছেন দ্যাটস ট্রু, যে তারা ঠিকমতো কথা বলতে পারেননি। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।